সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান সংবাদ শিরোনাম। দেশের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ, যেভাবে সহকারী জজ হলেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের তানজিনা আক্তার। এবার দেখুন বিস্তারিত সংবাদ। দেশের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ। শিক্ষার্থীদের টিউশন ফি থেকে প্রতি বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের NSUI হয় প্রায় 500 কোটি টাকা। বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় আয়কৃত এ অর্থের অর্ধেকও ব্যয়ের প্রয়োজন পড়ে না। NSU এর বার্ষিক অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয়ের পরিমাণ 250 কোটি টাকারও কম। প্রতি বছরই বেঁচে যাওয়া বড় অঙ্কের এ অর্থ যুক্ত হচ্ছে নর্থ সাউথের তহবিলে। উদ্বৃত্ত অর্থে ক্রমেই ফুলে ফেঁপে উঠছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির তহবিল। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য বলছে, বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা আছে প্রায় 1,500 কোটি টাকা। দেশের 1 ডজনের বেশি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেয়াদি আমানত হিসেবে এ অর্থ জমা রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, দেশের আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই এত বড় অঙ্কের তহবিল নেই। এমনকি আয়ের পরিমাণ ও উদ্বৃত্ত তহবিলের আকারে নর্থ সাউথ এখন দেশের অনেক বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানকেও ছাড়িয়ে গেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি অর্থ জমা আছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডে। মেয়াদি আমানত হিসেবে ব্যাংকটির বসুন্ধরা শাখায় জমা আছে 347 কোটি টাকা। সাউথ ইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের বড় অংশই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি। বিশ্ববিদ্যালয়টির বর্তমান চেয়ারম্যান আজিমুদ্দিন আহমেদ সাউথ ইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। এছাড়া সাউথ ইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান MA কাশেমও বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়টির বড় অঙ্কের আমানত জমা রয়েছে দ্য সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডও। এছাড়া PK হালদারের লুটপাটের শিকার আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের টিউশন ফি থেকে 10 কোটি টাকার বেশি জমা রাখা হয়েছে। যদিও দীর্ঘদিন চেষ্টা করেও এ অর্থ ফিরে পাচ্ছে না বিশ্ববিদ্যালয়টি। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যানের দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেদের পছন্দ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতের অর্থ জমা রেখেছেন। যদিও স্বার্থের সংঘাতজনিত অভিযোগ উঠতে পারে, এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা না করার বিষয়ে বিশ্ববিদ্যালয় ট্রাস্টের প্রতি নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে অবাণিজ্যিকভাবে। আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যে ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠিত, তার চুক্তিপত্র বলা হয়েছে, এ ট্রাস্ট মানবহিতৈষী, দানশীল, জনহিতকর, অরাজনৈতিক, অলাভজনক ও বাণিজ্যিকভাবে পরিচালিত হবে। যদি অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের ওপর প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণ টিউশন ফি আরোপ করে বড় অঙ্কের অর্থ লাভ করছে বিশ্ববিদ্যালয়টি, তবে UGC বলছে, শিক্ষার্থীদের ওপর মোটা অঙ্কের টিউশন ফি আরোপ করে বড় অঙ্কের তহবিল গঠন সম্পূর্ণভাবে অযৌক্তিক। বিশাল অঙ্কের তহবিলের বিষয়ে জানতে চাইলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় অঙ্কের অর্থ ব্যয়ের ক্ষেত্রে বোর্ড অব ট্রাস্টিজ সিদ্ধান্ত নেয়। উদ্বৃত্ত তহবিলের অর্থ জমা রাখার বিষয়ে সিদ্ধান্ত বোর্ড অব ট্রাস্টিজ থেকে নেওয়া হয়। ট্রাস্টিদের নেওয়া সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবায়ন করে, তাই আমার পক্ষে এ বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই। ট্রাস্টিরা এ বিষয়ে ভালো বলতে পারবেন। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেখভালের দায়িত্বে রয়েছেন UGCর সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ। এ প্রসঙ্গে জানতে চাইলে বণিক বার্তাকে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অর্থে ভর করে। অবাণিজ্যিকভাবে পরিচালিত এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ওপর মোটা অঙ্কের ফি আরোপ করে বড় তহবিল গঠন সম্পূর্ণ অযৌক্তিক। যেহেতু আয়ের বিপরীতে ব্যয়ের পরিমাণ অর্ধেক বা তার কম, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির টিউশন ফির পরিমাণ 40 থেকে 50% কমানোর সুযোগ রয়েছে। অন্যথায় দরিদ্র মেধাবী পরিবার থেকে আসা 40 থেকে 50% শিক্ষার্থীকে বিনা খরচে পড়াতে পারে বিশ্ববিদ্যালয়টি। কারণ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হলেও সরকার মানব জনকল্যাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। শুধু তথাকথিত অভিজাত বিত্তশালী পরিবারের সন্তানদের জন্য বিশেষায়িত কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সরকার দেয়নি। অভিযোগ রয়েছে, বড় অঙ্কের তহবিল থেকে নিজেদের ইচ্ছামতো ব্যয় করছে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ড। শিক্ষার্থীদের টিউশন ফির টাকায় একজন ট্রাস্টি প্রায় 3 কোটি টাকার ল্যান্ড রোভারের বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি কিনে ব্যবহার করছেন। BOT সহ নিজেদের তৈরি করা বিভিন্ন অপ্রয়োজনীয় কমিটির সভা ডেকে বড় অঙ্কের সিটিং অ্যালাউন্স নেন ট্রাস্টিরা। সভাপতিতে সিটিং অ্যালাউন্স বাবদ সদস্যদের কেউ কেউ 50,000 টাকাও নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে কেনাকাটা কিংবা সেবার নামে মোটা অঙ্কের অর্থ বের করে নেওয়ার অভিযোগ রয়েছে এনএসইউ এর কয়েকজন ট্রাস্টির বিরুদ্ধে। এমনকি স্ত্রীসহ স্বজনদের নামমাত্র নিয়োগ দিয়ে তাদের বেতন ভাতা বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন অনেক ট্রাস্টি। এমন কিছু অভিযোগ ও এর মধ্যে কোনোটির প্রমাণ পাওয়ায় নর্থ সাউথের আর্থিক সহ সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বিশ্ববিদ্যালয়টিকে প্রতিষ্ঠার পর থেকে 2020 সাল পর্যন্ত 28 বছরের আয় ব্যয়ের হিসাবের পুনর্নিরীক্ষার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নিয়ে একটি চিঠি এনএসইউ ট্রাস্টি বোর্ডকে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে ইউজিসির তদন্ত প্রতিবেদনের সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তের ভিত্তিতে চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল অর্থাৎ 1992 থেকে 2020 সাল পর্যন্ত নিরীক্ষিত হিসাব মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একটি নিরীক্ষা ফার্ম কর্তৃক পুনর্নিরীক্ষা করাতে হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম. আফতাব হোসেন প্রামাণিক বণিক বার্তাকে বলেন, আইন অনুযায়ী দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় ট্রাস্টের অধীনে। বিভিন্ন সময় অনেক ট্রাস্টের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠে। এসব বিষয়ে বিভিন্ন সময় তদন্ত পরিচালনা ও সে আলোকে ব্যবস্থা নেওয়া হয়। তেমনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে একটি তদন্ত করানো হয়। কমিশনের তদন্ত প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা করে সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বেশ কিছু বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি এর তাৎক্ষণিক জবাবে জানিয়েছে, নির্দেশনার আলোকে গৃহীত পদক্ষেপ বিষয়ে তারা সময়ে সময়ে মন্ত্রণালয়কে অবহিত করবে। সামগ্রিক বিষয়ে জানতে চেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিমউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের অন্য ট্রাস্টিরাও এ বিষয়ে বক্তব্য দিতে চাননি। যেভাবে সহকারী জজ হলেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের তানজিনা আক্তার, আর সেই সৌভাগ্যের চাবিটি পেয়েছেন একজন স্বপ্নবাজ নারী। তিনি তার মেধা আর যোগ্যতার সাক্ষ্য রেখেছেন, চাকরি পাওয়ার অভিজ্ঞতার কথা বলেছেন একান্ত আপন মনে। ওই স্বপ্নবাজ নারীর নাম তানজিনা আক্তার চৌধুরী। তিনি 10ম জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নারীদের যোগ্যতার আবারও প্রমাণ রাখলেন। বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন জজ হওয়ার স্বপ্ন নিয়ে। ছাত্রজীবনের শুরু থেকেই যুক্ত ছিলেন বিতর্কের সঙ্গে। সেই সম্পর্কটি আরও দৃঢ় হয়েছে বিশ্ববিদ্যালয় জীবনে এসে। প্রথম বর্ষ থেকেই মুটিং শুরু করি, এটি খুবই কাজে লেগেছে। মুটিং করতে নেপালও গিয়েছি, কোর্স করেছি মানবাধিকার কমিশনের সামার স্কুলে। এসব 10ম জুডিশিয়ারি পরীক্ষায় সহকারী জজ হিসেবে টেকার ক্ষেত্রে সহায়তা করেছে বলে আমার ধারণা। আইনে স্নাতক শেষ করার পরে সিনিয়র একজন আইনজীবীর অধীনে কিছুদিন কাজ করি। মামলা নিয়ে অধ্যয়ন করা, ফাইল নিয়ে ছোটাছুটি সবই ঠিক ছিল, কিন্তু কোথায় যেন একটি অভাব লক্ষ্য করলাম। বুঝলাম এখনও লক্ষ্যে পৌঁছাতে পারিনি। পুরোদমে শুরু করে দিলাম জুডিশিয়ারির প্রস্তুতি। এক পর্যায়ে নাওয়া খাওয়া ভুলে গিয়েছিলাম, শুধু নামাজ আর গোসলের সময়টুকু বাদে বই নিয়েই থাকতাম। কখনো পাবলিক লাইব্রেরি, কখনো অন্য কোনো লাইব্রেরিতে ছুটেছি। মনের জোর থাকলে সব কিছুই সম্ভব। এই আত্মবিশ্বাস আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শেষের দিকে এসে কোর্টে তেমন একটা যায়নি, শুধু জুডিশিয়ারি পরীক্ষার জন্যই পড়াশোনা করেছি। গ্রুপ করে নাল পড়তাম, 3-4 জন বন্ধু মিলে একটি বিষয় নিয়ে পড়তাম বলে দ্রুত বিষয়গুলো মাথায় ঢুকে যেত। কেউ কোনো বিষয় না বুঝলে অন্যরা বুঝিয়ে দিত। এতে প্রস্তুতিটা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছিল। জুডিশিয়ারি সিলেবাস বেশ বড়, শুধু আইনের বিষয়গুলো পড়লেই চলে না, সঙ্গে পড়তে হয় আরও 4টি বিষয়: বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। নিয়মিত সাধারণ জ্ঞান ও গণিত প্র্যাকটিস করতাম। বাংলা ও ইংরেজি সমান গুরুত্ব দিয়েছি। পাশাপাশি আইনের বিষয়গুলো তো ছিলই, আইন জানতে হয়েছে প্রচুর। বিশেষ করে প্রধান আইনগুলো বুঝে বিশ্লেষণ করে পড়তে হয়েছে। জানতে হয়েছে আইনের ব্যবহার, গুরুত্বপূর্ণ ধারা ও আইনের ব্যাখ্যা। প্রস্তুতির বেলায় একটি জিনিস মেনে চলেছি, কালকের জন্য কোনো পড়া ফেলে রাখতাম না। একাডেমিক রেজাল্ট ভালো ছিল, সঙ্গে চারপাশে মানুষদের কাছ থেকে পেয়েছি অনেক উৎসাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বড় ভাইরা অনেক সহযোগিতা করেছেন। সবসময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করেছি। বিগত বছরের প্রশ্ন সমাধান করেছি। আগে যারা জুডিশিয়ারি দিয়েছেন তাদেরও পরামর্শ দিয়েছি। আইনের মূল বইয়ের সঙ্গে বিভিন্ন লেখকের বইও পড়তাম। প্রতিটি আইনের গঠনমূলক ব্যাখ্যা শিখেছি। জুডিশিয়ারির প্রিলি পরীক্ষার সময় অনুভব করেছি গ্রুপে পড়াশোনা করলে কতটা সুবিধা পাওয়া যায়। প্রিলিতে খুব অল্প সময়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। সময় যেহেতু অল্প, আবার ভুল উত্তরের জন্য রয়েছে নেগেটিভ নম্বর, তাই সতর্কতার সঙ্গে উত্তর দিতে হয়। এ বিষয়ে মাথায় রেখে প্রস্তুতি নিয়েছি। ছোটবেলা থেকে পরীক্ষায় বিস্তারিত লেখার অভ্যাস ছিল। লিখিত পরীক্ষায় এটি বেশ কাজে দিয়েছে। হয়েছে উল্টোটাও। জুডিশিয়ারিতে প্রথম প্রশ্নগুলোর উত্তর বিশদ আলোচনা করতে গিয়ে শেষের দুটি প্রশ্ন ভালোভাবে দিতে পারিনি। ভাইবা দেওয়ার সময় ছিলাম ফুরফুরে মেজাজে। প্রিলি ও লিখিত পরীক্ষায় টিকে মনোবল বেড়ে গিয়েছিল। মুটিং এবং বিতর্কের সঙ্গে যুক্ত থাকায় ভাইবায় গুছিয়ে কথা বলার কৌশলটি রপ্ত ছিল। তারপরে একটু ভয় পাচ্ছিলাম, তবে সেই ভয়কে জয় করেছি মনের জোর দিয়ে।
আমাকে প্রশ্ন করে কনফিউজ করার চেষ্টা ছিল বোর্ডের সদস্যদের। বলেছি আমি এটিই জানি, আইন কি, কেন পড়েছি, কেন জজ হতে চাই, এসবের সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরে সেগুলো সমাধান করতে বলেছেন। আমি আইনের ধারার সঙ্গে তার ব্যবহার বিধিও তুলে ধরেছি। তারা খুশি হয়েছিলেন। পরে জুডিশিয়ারিতে সহকারী জজ হিসেবে টিকে যাওয়ার সংবাদ শুনে আনন্দে কেঁদে ফেলেছিলাম। একথা আদৌ তিনি ভুলতে পারবেন না জানিয়েছেন। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।